তখন উপস্থিত কারো মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই পুরো ক্লাস কাঁপিয়ে গর্জন তুলে হুঙ্কার দিল উজান, তাসফিয়া মৌ চৌধুরী ইজ মাই অফিসিয়ালি ওয়াইফি, প্রফেসর উজান চৌধুরীর ওয়ান অ্যান্ড অনলি প্রফেশনাল মিসেস। এই উজান চৌধুরীর একমাত্র অস্তিত্ব আর ভালোবাসা হলো তাসফিয়া মৌ। শুনতে পেয়েছো তোমরা সবাই? উজান চৌধুরীর সেই বর্জ্যকণ্ঠের প্রলয়কারী ঘোষণা শুনে ক্লাসরুমে উপস্থিত প্রতিটি মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। উজান আবারও রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠল, তোমাদের এত বড় স্পর্ধা আর কলিজা কিভাবে হয় যে তোমরা উজান চৌধুরীর ওয়াইফকে এভাবে থার্ড ক্লাস আর চরিত্রহীন বলে কটূক্তি করার সাহস পাও? তোমাদের সেই অধিকারটা কে দিয়েছে? নোংরা মানসিকতা দেখে আমি বিস্মিত। আমার নিজের ওয়াইফ আমার কেবিনে আসবে নাকি আমার বুকে মাথা রাখবে তা নিয়ে তোমার মতো সস্তা মন মানসিকতা স্টুডেন্ট আর টিচারদের জবাব দিতে হবে আমাকে? উজান চৌধুরীর দিন এতটাই খারাপ এসেছে যে সে তার ওয়াইফকে কখন কিভাবে ভালোবাসবে সেটাও সকলকে কৈফিয়ত দিতে হবে। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুম আর করিডোরে নিস্তব্ধতা নেমে এলো। মৌ যে কোনো সাধারণ স্টুডেন্ট নয়, স্বয়ং প্রফেসর উজান চৌধুরীর নিজের বিবাহিত স্ত্রী। তা জানতে পেরে ললিতা, জিহাদ সহ সেখানে উপস্থিত সবাই কাছামুচু হয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। উজান মৌকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাগে কিটমিট করে ললিতার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। তার দুই চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সে কর্কশ কণ্ঠে ডেকে উঠল, মেয়ে, তাকাও আমার দিকে। তুমি কোন সাহসে, কোন স্পর্ধায় আমার মিসেসকে নষ্টা বলে গালাগালি করার সাহস পেয়েছ? আনসার মি, তোমার কি ন্যূনতম কোনো যোগ্যতা আছে উজান চৌধুরীকে মিসেসের সাথে সামান্য দাঁড়িয়ে কথা বলার? আমার মিসেসের একটা ইশারায় তোমার মতো হাজারটা সার্ভেন্ট চলে আসবে, সারা জীবন তার হাতের আঙুলের ইশারায় নাচবে। আর সেই তুমি আমার মিসেসকে এভাবে সবার সামনে মেন্টালি হার্ট করেছো। এই পরিণতি যে কতটা ভয়াবহ আর ভয়ঙ্কর হতে পারে তা তোমার ধারণাও নেই। কথাটি বলে উজান নিজের রক্তচক্ষু আর ঘোরালো জিহাদের দিকে। আর তুমি জিহাদ, তুমি তো আমার মিসেসকে এক নখের সমান যোগ্যতাও রাখো না। সেই তুমি আমার মিসেসকে প্রপোজ করার স্পর্ধা দেখাও। আমার মিসেসকে তোমার মতো বাজারের সস্তা কোনো মেয়ে মনে হয়? রাস্তাঘাটে যে কোনো কুকুর শিয়ালের কথায় গলে গিয়ে রাজি হয়ে যাবে? আর তোমাকে বলছি, এর আগেও বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুমি কানে তোলোনি। এবার সে গাফিলতি আর উদ্যতের ফল যে কী ভীষণ হতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপর উজান চরম ক্রুদ্ধ হয়ে সোজা সিরিনের সামনে গিয়ে হাজির হলো। ক্যাম্পাসের সামনে সমস্ত স্টুডেন্ট ও প্রফেসরদের সামনে সে আবারও এক ঝাটকে সিরিনের চুলের মুঠি টেনে ধরে নিজের মুখোমুখি করে দাঁড় করালো। তারপর দাঁতে দাঁত চেপে বিষাক্ত শোনালো তার কণ্ঠ, তোর নিজের কি কোনো একটু লজ্জা করে না? মিনিমাম সম্মান বোধ বলতে কিছু নেই তোর মাঝে? এতখানি বেহায়া আর নির্লজ্জ কীভাবে হতে পারিস? তুই খুব ভালো করে জানিস উজান চৌধুরী তার ওয়াইফ ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না। আর সেখানে তুই তোমার ফেলে দেওয়া নোংরা থুতু তো নয়। তুই নাকি নিজেকে এই কলেজের টিচার দাবি করিস। অত্যন্ত তোর তো উচিত ছিল স্টুডেন্টের সঠিক শিক্ষা দেওয়া, এর বোঝানো। কিন্তু তুই নিজেই মাস্টারমাইন্ড সেজে এত বড় জঘন্য আর নোংরামি কাজটা করলি। তোর মতো থার্ড ক্লাস মেয়ে ছেলে এমনই হয়। বলতে বলতে উজান ক্ষোভে আবারও সিরিনের গালে হাত উঠাতেই চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রিন্সিপাল স্যার ভিড় ঠেলে ঝড়ের গতিতে ভিতরে প্রবেশ করলো। তড়িঘড়ি করে উজানকে উছালো হাতটা চেপে ধরলেন। উজান থামো, কি হচ্ছে এসব? উজান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বরফ শীতল গলায় বলল, সরি স্যার, আপনার প্রতি সম্মান রেখে বলছি। এই মুহূর্তে আপনার সাথে আমি কোনো আলোচনা বা কথা বলতে চাচ্ছি না। আর আজ বিকেলের মধ্যে আমি আমার অফিসিয়ালি রেজিগনেশন লেটার আপনাকে পাঠিয়ে দেব। এই কলেজে আমি উজান চৌধুরী আর এক সেকেন্ডের জন্য অধ্যাপনা করব না। প্রিন্সিপাল স্যার চোখ ছানা বড় করে আকুল হয়ে বললেন, এসব কি বলছো উজান? আমি বুঝতে পারছি না। ময়ের সাথে আজকে যেটা ঘটেছে সেটা চরম অন্যায় ও ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি এভাবে হঠাৎ করে প্রফেশন ছেড়ে কলেজ ছেড়ে চলে যাবে? ইয়েস স্যার, যে কলেজে আমার ওয়াইফকে পুরো ক্যাম্পাসের সামনে এভাবে নোংরা ও জঘন্যভাবে ইনসাল্ট করা হয়, সেখানে টিচাররা মানসিক ভিকটিম তৈরি করে, সেখানে অত্যন্ত উজান চৌধুরী এক মুহূর্তও থাকবে না। এই কলেজে আমার আসার দুটো মাত্র কারণ ছিল। প্রথমত আমার ওয়াইফের পড়াশোনার সুরক্ষার জন্য, আর দ্বিতীয়ত আপনি নিজে আমাকে রিকোয়েস্ট করেছিলেন বলে। কিন্তু আজকের এই নোংরা ঘটনার পর এই পরিবেশে কাজ করার বিন্দুমাত্র রুচি আমার আর নেই।
এর চেয়েও শতগুণ বেটার অফার অলরেডি আমার হাতে ছিল, তবুও আমি এই কলেজে এসেছিলাম। কিন্তু এখন আপনাদের কলেজের গুটি কয়েক উগ্র টিচার আর চরিত্রহীন স্টুডেন্টের ভুলের জন্য আজ আমাকে চলে যেতে হচ্ছে। আই এম রিয়ালি রিয়ালি সরি স্যার। কথাটা শেষ করে উজান রক্তচক্ষু নিয়ে শিরিন, ললিতা আর জিহাদের তিনজনকে দিকে তাকিয়ে চরম কর্কশ কণ্ঠে আওড়ালো, আপাতত তোমার তিনজনকে এখানে ছেড়ে দিলাম, বাকি হিসাব নিকাশ সোজা পুলিশ স্টেশনে গিয়েই হবে। কথাটি বলে উজান এবার ময়ের দিকে মনোযোগ দিল। প্রচণ্ড রাগের বশে সে ভুল হয়ে গিয়েছিল যে মৌ এতক্ষণ ধরে তার বুকের ভেতর নিশ্চল হয়ে লুটিয়েছিল। নিচের তাকাতে উজানের বুকের ভেতরটা ধক করে উঠল। লজ্জা, অপমান আর তীব্র মেন্টাল শকে মৌ আগেই তার বুকের মাঝে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে। উজান আর এক মুহূর্ত সেখানে কালক্ষেপণ করল না। তড়িঘড়ি মৌকে পরম যত্নে নিজের দুই বাহুতে পাজা খুলে তুলে নিল। তারপর ঝড়ের গতিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে কলেজের মেইন গেটের দিকে ধাবিত হলো। বাসায় ফেরার পর থেকে মৌ নিজেকে নিজের বেডরুমে গুটিয়ে নিয়েছে। সে ক্রমাগত উজানের চওড়া বুকে মুখ গুজে ডুকরে কেঁদে চলছে। উজান তাকে নিজের বাহু ডোরে আগলে রেখে কোনোভাবেই শান্ত করতে পারছে না। শান্ত করবেই বা কীভাবে? মেয়েটার ওপর দিয়ে কি আজ কম বড় মনের ঝড় বয়ে গেছে? ঘটনার আকস্মিকতায় আর ময়ের এমন পরিস্থিতি দেখে চৌধুরী বাড়ির সবাই উজানকে বেশ ধমকাধমকিও করেছে। কেন সে আগে থেকে কলেজে ময়ের পরিচয়ের বিষয়টা জানিয়ে দেওয়া রাখেনি। কিন্তু সেসব ধমক নিয়ে উজানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে কেবল ভাবছে কিভাবে তার এই ছোট্ট নরম মনের পাখিটাকে আবার স্বাভাবিক করে তুলবে। উজান পরম মায়ায় ময়ের মুখের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। তারপর একবারে নিচু স্বরে ডেকে উঠল, জি বউজান। অপেক্ষার পর অপর পাশ থেকে কোনো উত্তর এলো না, কেবল হালকা ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া গেল। ইচ্ছি একটু কথা বলবে না তোমার এই বরটার সাথে? সরি জান, আই এম রিয়ালি রিয়ালি সরি। প্লিজ অত্যন্ত একটিবার কথা বলো। তুমি এভাবে চুপচাপ নিঃশব্দে কান্না করলে যে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তবুও মৌ চুপ, তার কোনো সাড়াশব্দ নেই। উজানে গভীর দীর্ঘশ্বাস ফেলে আর ভুরু কোনো জোড়াজুড়ি করল না। পরম ভালোবাসায় ময়ের ঘন নরম চুলে মাঝে আঙুল চালাতে লাগলো, যেন নিজের উষ্ণ ছোঁয়ায় বইয়ের মনে ক্ষতটুকু জড়িয়ে দিতে চায়। হঠাৎই মৌ নিজের চোখ দুটো তুলে উজানের চোখের দিকে তাকালো। সেই মায়াবী চোখে তখনও জলের ধারা চিকচিক করছে। উজান নিজের হাতের বুড়ো আঙুল দিয়ে খুব যত্নে সেই অশ্রু মুছে দিল। তারপর উজানের আর্দ্র কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, জান খুব বেশি কষ্ট হচ্ছে তাই না? মৌ এবার আর আবেগে চেপে রাখতে না পেরে আবার ডুকরে কেঁদে উঠল। কষ্ট, ভীষণ কষ্ট হচ্ছে আমার। ওরা খুব খারাপ প্রফেসর সাহেব, ওরা খুব খারাপ। ওরা আমাকে কত নোংরা আর বাজে বাজে কথা শুনিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের সব বিষাক্ত কথা শুনেছি, একটু টু শব্দ পর্যন্ত করিনি আমি। উজান ব্যথিত চোখে তাকিয়ে বলো, কেন তো কষ্ট সহ্য করতে গেলে বলো তো? উজান চৌধুরী তোমার আইনসম্মত বর হয়, একথা সোজা মুখের উপর বলে দিলেই তো সব মিটে যেত। তাহলে তো আর কেউ তোমাকে এমন কটু কথা বলার সাহস পেত না। মৌ উজানের শার্ট দুটো হাতে আঁকড়ে ধরে ভেজা গলার জবাব দিল, কিন্তু আমি কিভাবে বলতাম বলুন? আমি তো আপনাকে প্রমিস করেছিলাম যে কলেজে আমাদের বিয়ের কথা কাউকে ঘুণাক্ষরও বলবো না। তবে আমি কিভাবে আপনার কথা আর অবাধ্য হয়ে ওদের সত্যিটা বলে দিতাম? আমি তো আমার প্রফেসর সাহেবকে দেওয়া প্রমিসটা রক্ষা করার চেষ্টা করেছি। কথাটা শোনা মাত্রই উজান অসহায় অপরাধী দৃষ্টিতে ময়ূরের ছোট্ট একটি কথা বা প্রমিস রক্ষা করার জন্য পুরো কলেজের সামনে অত বড় অপমান আর মানসিক অত্যাচারে নীরবে সহ্য করে গেল। উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ময়ের নরম চিবুকটা আলতো করে ধরে নিজের দিকে ঘোরালো। পরম আকুলতায় তার গালে ও চিবুকে গভীর ভালোবাসা পড়ো শিখে দিল। তারপর নিজের মাথায় ময়ের কাঁধে নুয়ে দিয়ে রুদ্রকণ্ঠে আওড়ালো, সরি জান, সব আমারই ভুল ছিল। আমরা অনেক আগে সবাইকে বলে দেওয়া উচিত ছিল যে তাসফিয়া মৌ চৌধুরী শুধু এই উজান চৌধুরীর ওয়াইফই। ট্রাস্ট মি জান, আমার আর কখনোই এমন ভুল হবে না। প্রমিস। আপনি কষ্ট পাচ্ছেন কেন বলুন তো? ভুল তো আসলে আমারই ছিল। আমি নিজেই তো বোকার মতো হুটহাট আপনার কেবিনে চলে যেতাম। উজান মৌকে আরও গভীর আবেশে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেই নিচু গলায় আওড়ালো, এটা একদমই কোনো ভুল নয় পিচ্ছি। তোমার বরের কাছে তুমি আসবে, এতে ভুলের কি আছে? এবার কান্না থামাও তো।
তোমার চোখে এভাবে জল দেখলে আমার একটুও ভালো লাগে না। জল ভরা ছলছল চোখে উজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তাহলে কি ভালো লাগে আপনার? তোমাকে তোমাকে ঢের ভীষণ ভীষণ ভালো লাগে, তা তুমি ধারণাও করতে পারবে না। এই যে নেশাগ্রস্ত লোক যেমন নেশাদ্রব্য ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি উজান চৌধুরীও তোমাকে ছাড়া একদম অচল। এতক্ষণে জমাট বাঁধা বিষাদের পর এতক্ষণ ময়ের ঠোঁটের কোণে সামান্য একচিলতে মিষ্টি হাসি রেখা খেয়ে গেল, কিন্তু সেই হাসির আমেজ শেষ হতে না হতেই উজান হুট করে বলে উঠল, বিড়ালের বাচ্চা। মৌ সাথে সাথে ভুরু কুঁচকে কটমট চোখে তাকালো। উজানকে এভাবে বাঘিনী রূপে তাকাতে দেখেই উজানের মুহূর্তেই যেন হাওয়া হয়ে গেল, বেলুনের মতো চুপসে গেল। সে সুযোগে সুবোধ বালকের মতো নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করলো, এমন হিংস্র চোখে তাকাও কেন? আমি কি খুব মিথ্যে কিছু বললাম? তুমি তো সত্যি আমার আদুরে বিড়ালের বাচ্চা, নয়তো কথায় কথায় এত অভিমান করো কেন? আচ্ছা শোনো না, আমার একটা জিনিস ভীষণ চাই। কি চাই? মো একটু ভুরু উচালো। আমার মিসেসকে চাই, ঠিক ততটা কাছে চাই যতটা কাছে পেলে আমাদের মাঝে শুধু পরিমাণ দূরত্ব আর অবশিষ্ট থাকবে না। কথাটি বলে উজান আচমকা মোয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল। মো চমকে ওঠার আগে উজান তার পুরো মুখমণ্ডলে পরম ভালোবাসার চুম্বনে ভরিয়ে তুলল। সে খানিকটা ঝুঁকে যখনই মোয়ের ঠোঁটের দিকে এগোতে যাবে, ঠিক তখনই ড্রয়ারের উপর রাখা ফোনটা হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল। বিরক্তিতে মুহূর্তে উজানের চোখ মুখ কুঁচকে গেল। রাত খুব বেশি হয়নি ঠিক, কিন্তু এমন এক ব্যক্তিগত ও নিবিড় মুহূর্ত, এই অসংবেদনশীল হস্তক্ষেপ তার একদমই অপছন্দ। মো উজানের বিরক্ত চেহারা দেখে মুখ টিপে হেসে দিল। উজান অমনি চোখ রাঙিয়ে তাকাতেই মৌ ভয়ে থমকে গেল। উজান অনিচ্ছা সত্ত্বেও বিরক্তকর দৃষ্টি নিয়ে ফোনটা হাতে তুলে নিল। রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসা খবরটা শুনে তার পুরো শরীর একলো আমার শক্ত হয়ে গেল। হোয়াট? হাউ ইজ ইন ইভেল পসিবল? উজানকে এমন আকস্মিক চমকে উঠে দাঁড়িয়ে পড়তে দেখে মৌ ভীষণ ঘাবড়ে গেল। লোকটার ফোনে এমন কি শুনলো যার জন্য মুহূর্তের মধ্যে ফর্সা মুখের রঙ একদম ফ্যাকাশে হয়ে গেল। উজান তড়িঘড়ি করে মৌকে বিছানায় রেখে সরে যেতে চাইল। মৌ ভয়ে দুহাত দিয়ে বরের শার্ট শক্ত করে খামচে ধরল। উজান সাথে সাথে থমকে গেল। সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে ময়ের ভেজা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দ্রুত ফিসফিসিয়ে আওড়ালো, জান, আমাকে এখনই একবার বের হতে হবে। তুমি একদম ঘুমাবে না, আমার জন্য একটু ওয়েট করো। আমি খুব শিগগিরই ফিরে আসছি। কি হয়েছে? কোথায় যাচ্ছেন আপনি? এমন কিছু হয়নি, তুমি রিল্যাক্স হও। যত দ্রুত সম্ভব কাজ সেরে চলে আসবো। উফ, কিছু একটা তো বড়সড় হয়েছেই। আমাকে না বলে আমি আপনাকে এক পাও এগোতে দেব না। মৌ একগুঁয়ে হয়েও ঝরল। অবশেষে আর কোনো উপায় না পেয়ে উজান বরফ শীতল কণ্ঠে সত্যিটা প্রকাশ করলো। শেরিন, ললিতা আর জিহাদ, এই তিনজনকে কেউ বা কারা জঘন্য ও নির্মমভাবে খুন করেছে এবং তাদের রক্তাক্ত বডিগুলো পুলিশ স্টেশনের ঠিক উল্টো পাশের গলিতে ফেলে রেখে গেছে। সেই জন্য তন্ময় খবর দিল, আমাকে এখন স্পটে যেতে হবে। খবরটা বজ্রপাতের মতো এসে ময়ের কানে আছড়ে পড়ল। কথাটি শোনা মাত্র তার গায়ের প্রতিটি লোম শিউরে উঠল। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে রুদ্র ও কাঁপা গলায় বলে উঠল, আমিও আপনার সাথে যাব। যান, পাগলামো করো না প্লিজ। তুমি বাসায় ছিপ থাকো, আমি কুইক ফিরছি। না, আমি একা থাকতে পারবো না, আমি আপনার সাথেই যাব। অবশেষে ময়ের বাঁধ ভাঙা জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও তাকে সাথে নিয়েই বাইকের চাবি তুলে নিয়ে উজান। রাত তখন খুব বেশি গভীর হয়নি। শহরে ফাঁকা রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালালো। প্রায় আধা ঘন্টার মধ্যে উজান ও মৌ কাঙ্ক্ষিত আকুলিস্তানে পৌঁছে গেল। ঘটনাস্থলে চারপাশ জুড়ে তখন স্বজনদের বুক ফাটা আর্তনাদ আর কান্নার রোল। শিরিন, ললিতা ও জিহাদের পরিবারের প্রায় সবাই সেখানে উপস্থিত। ভয়ে অঝরে কাঁদছে। মাত্র ঘণ্টাখানেক আগে যাদের নাম ধরে ডাকা হতো, এখন তাদের চিহ্নিত করা হচ্ছে লাশ হিসেবে। পৈশাচিক হিংসতায় প্রত্যেকের মুখমণ্ডল রীতিনীতি যেন থেতলে বিকৃত হয়ে দেওয়া হয়েছে। এত বীভৎস ও রক্তারক্তির দৃশ্য দেখে পরদিন মৌ ভয়ে বারবার শিউরে উঠে উজানের বাহু চেপে ধরল।
উজান লাশগুলোকে খুব কাছ থেকে পরখ করে দেখলো। ক্ষতের ধরন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে খুনির চরম কোনো গোপনে আক্রোশ ও ক্ষোভ বেড়েছে এদের উপর। পুলিশ টিম ইতিমধ্যে পুরো এলাকা ঘিরে ফেলে আলামত সংগ্রহের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এরই মধ্যেই আবার পকেট থেকে উজানের ফোনটা সশব্দে বেজে উঠল। উজান ফোনের স্ক্রিনে রোহান নামটা ভেসে উঠতেই যেন খানিকটা ঘাবড়ে গেল। রোহান হুট করে এই সময় তাকে কেন ফোন দিচ্ছে তার কিছু মাথায় ঢুকছে না। উজান ফোনটা রিসিভ না করেই কেটে দিল। পরক্ষণই মোবাইলে টুং করে একটা নোটিফিকেশন আওয়াজ হলো। রোহান মেসেজে এসেছে। মেসেজের লেখাগুলো পড়ার সাথে সাথে উজানের কপাল গভীর চিন্তায় ভাঁজ পড়ে গেল। সে আর এক সেকেন্ডও সেখানে দেরি করল না। তড়িঘড়ি করে ময়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে বাইকের দিকে নিয়ে গেল। ময়ের চোখ দিয়ে তখন অজধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। মানুষগুলো তার সাথে যতই নোংরা বা খারাপ আচরণ করুক না কেন, তাদের জীবন এভাবে বীভৎস হত্যাকাণ্ডে শেষ হয়ে যাক তা মো কখনই মন থেকে চায়নি। উজানকে চঞ্চল ভঙ্গিতে পা বাড়াতে দেখে মৌ থমকে গিয়ে ব্যাকুল প্রশ্ন ছুড়ে দিল, প্রফেসর সাহেব, আমরা কোথায় যাচ্ছি? সবাই তো এখানে। উজান কোনো উত্তর না দিয়ে সংক্ষেপে বলল, এখন কোনো কথা বলবো না, যান, চুপচাপ এসে বাইকে বসো। মৌ আর কোনো কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো বাইকের পেছনে গিয়ে বসলো। মিনিট পাঁচেক বাইক চালিয়ে উজান শহরে একটা নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। বাইক পার্ক করে দুজনেই নেমে সেই রেস্টুরেন্টের ভেতর দিকে পা বাড়ালো। মৌ তখনও এক অচেনা আতঙ্কে উজানের বাহু শক্ত করে চেপে ধরে রেখেছে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তাদের নির্দিষ্ট বুকিং করা টেবিলের দিকে গিয়ে দেখলো রোহান তালুকদার সেখানে আগে থেকে হাত দুটো সরিয়ে ঠান্ডা মাথায় বসে আছে। রোহানকে দেখে মৌ ভীতিতে খানিকটা পেছনের দিকে সরে গেল। উজান বইয়ের এই তীব্র অস্বস্তি বুঝতে পেরে পরমযাত্রী রোহানের বিপরীত পাশের চেয়ারে বসিয়ে দিল এবং নিজে পাশে বসলো। মৌকে সামনে বসতে দেখেই রোহান তার ঠোঁটে এক বিষাদময় হাসি ঝুলিয়ে বলে উঠল, ফুল, কেমন আছিস? অবশ্য তোর তো এখন সবসময় ভালো থাকারই কথা। ভালোবাসার অনল আর দহনে তো তুই বুঝছিস না, পড়ছি তো কেবল আমি নিজে। উজান এক ঝটকায় টেবিলে চাপড়ে ধমকে উঠল, জাস্ট শ্যাট আপ রোহান, পিচ্ছি, এখন আমার অফিসিয়ালি ওয়াইফে। নিজের লিমিট ক্রস করবি না একদম। আরে ইয়ার, সামান্য কথা এত রেগে যাচ্ছিস কেন? কুল বড়ো, জাস্ট কুল। 2 মিনিট। তারপর বিরায়াকে ইশারা করে ডেকে বলো, ওয়েটার, 2 কাপ কোল্ড কফি অ্যান্ড 1 কাপ চকলেট আইসক্রিম প্লিজ। ও চরম বিরক্ত ও আতঙ্ক হলো। সে উজানের শার্টের হাতা টেনে হিসিয়ে আওড়ালো, আমি এক্ষুনি বাসায় যাব। রোহান ময়ের ছটপটানি দেখে তীক্ষ্ণ বলল, ফুল, আমাকে দেখে খুব ভয় পাচ্ছিস নাকি মনে মনে তীব্র ঘৃণা করছিস? তুই যাই করিস না কেন, এসবে এখন আর এই রোহান তালুকদার কিচ্ছু যায় আসে না। তা বলি না তো, আজকে সারপ্রাইজটা তোদের কেমন লাগলো? মৌ কপাল কুঁচকে অবাক চোখে তাকালো। রোহান কিসের সারপ্রাইজের কথা বলছে সে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই উজান রাগে দাঁতের দাঁত চেপে একেবারে নিচু বিষাক্ত স্বরে আওড়ালো, স্টুপিড রোহান, তিনটে প্রাণ খুন করে তুই আমাদের সারপ্রাইজ দিচ্ছিস? তুই কি জানিস কত বড় জঘন্য ক্রাইম করেছিস তুই? কেন করলি এমন জঘন্য কাজ? রোহান এবার অট্টহাসিতে ফেটে পড়ল, যেন উজান তাকে পৃথিবীর সবচেয়ে মজার কোনো জোক শুনিয়েছে। হাসির পর তার চোখ দুটো হঠাৎ বরফের মতো শীতল ও হিংস্র হয়ে উঠল। সে ময়ের ভয়াক্ত মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, শুধু 3টে নয় উজান, প্রয়োজনে 1000টা খুন করে ফেলবো, যে বা যারা আমার ফুলের বিরুদ্ধে কোনো মিথ্যে এলিগেশন আনবে। এর জন্য এই রোহান তালুকদার এক ফোঁটাও ভাববে না। আর ক্রাইম, তোর ক্রাইমের মাইরের বাপ। রাস্তাঘাটে শত শত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তারা মরলে ক্রাইম হয় না, আর আমি আমার ফুলির জন্য প্রতিশোধ নিলেই যত দোষ। রুহানের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনে ময়ের বুকের রক্ত যেন এক লহমায় হিম হয়ে গেল। সে ছানা ভরার চোখে তোতলাতে বলল, রোহান ভাইয়া, তুমি খুব। রোহানের মুখ থেকে আমার স্বীকারোক্তি শুনে ময়ের বুকের রক্ত যেন এক লহমায় হিম হয়ে গেল। সে ছানা ভরা চোখে তোতলাতে বলল, রোহান ভাইয়া, তুমি খুন করেছো ওদের? কথাটা পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ার আগেই উজান তড়িঘড়ি করে ময়ের মুখে নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে ওয়েটার তাদের অর্ডার নিয়ে
কফি আর আইসক্রিম ট্রে করে নিয়ে নীরবে চলে গেল। ও এটা আড়াল হতে উজান ময়ের কানের কাছে নিচু গলায় বলল, পিচ্ছি একদম মুখ বন্ধ রাখো, আমি কথা বলছি তো। মৌ উজানের কথা মতো চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু তার দু চোখ বেয়ে অজর ধারায় গরম জল গড়িয়ে পড়তে লাগলো। রোহান নামের এই ছেলেটা ভেতর থেকে এতটা পৈশাচিক, হিংস্র আর বিপজ্জনক, এটা তো মৌ কল্পনার বাইরে ছিল। সামান্য আক্রোশের কারণে 3টি জলজ্যান্ত মানুষের প্রাণ কেড়ে নিল। কিভাবে লোকটা আবার বুক ফুলিয়ে টেবিলে বসে কফি অর্ডার করছে, এমনকি স্বাভাবিকভাবে রয়েছে? রোহানের এবার বেজায় চটে গেল। রোহানের অতি স্বাভাবিক আর নির্বিকার ব্যবহার সে কোনোভাবে মেনে নিতে পারছে না। সে তাতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, রোহান, তুই আজ যে অপরাধটা করেছিস সেটার জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। তুই জানিস তো, তোর বলা প্রতিটি কথা আর খুনের স্বীকারোক্তি আমি অলরেডি ফোনে রেকর্ড করে রেখেছি। উজানের হুমকি শুনে রোহান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ঠোঁটে কোণে এক্সেলতে রহস্যময় মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে ঠান্ডা মাথায় কপিতে একটা চুমুক দিয়ে পিস করে বলল, তুই তো আইনের লোক ভাই, সিআইডি অফিসার হয় তুই আমাকে ছাড়া দিবি আর শাস্তি দিবি না, এটা এমন কি আবার হয় নাকি? আমি খুব ভালো করে জানতাম তুই শুরু থেকে সবটা রেকর্ড করে রেখেছিস। কিন্তু একটা কথা মনে রাখিস ওজান, এই রোহান তালুকদার নিজে থেকে ধরা দিতে না চাইলে তোদের পুরো ডিপার্টমেন্টের কারোর সাধ্য নেই আমাকে ছুঁয়েও দেখার। আমার সাথে চ্যালেঞ্জ করছিস তুই? ওজন দুই জোড়া ভুরুকুসকে হিংস্র গলায় জিজ্ঞেস করলো। উফ, একেবারেই না, যেটা খাঁটি সত্যি সেটাই বলছি। রোহান শান্ত গলায় হাত ছড়িয়ে দিল। বাই দ্য ওয়ে, তোদের দুজনের এই অসমে এখানে ডেকে আনার আসল কারণটা এবার বলি তাহলে। রোহান ভাই, প্লিজ আমার কথাটি শোনো। নিজের ভুলটা স্বীকার করে পুলিশ আর আইনের কাছে আত্মসমর্পণ করো। ট্রাস্ট মি, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোকে আবার একটা স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনার। আমি সত্যিই চাই না তোর আর কোনো ক্ষতি হোক। রোহান একদম স্থির ও শান্ত ভঙ্গিতে ময়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ভুল স্বীকার করে পুলিশের কাছে ধরা দিলে তুই তো তোর বউকে দিবি আমায়? কথাটি শেষ হতে না হতেই উজান নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে সিংহের মতো গর্জন তুলে টেবিল ডিঙে রোহানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। জানোয়ার, কি বললি তুই? হঠাৎ উজানের এমন উগ্র আক্রমণে রেস্টুরেন্টের চারপাশে মানুষজন আর ওয়েটাররা অদ্ভুত ও আতঙ্কিত দৃষ্টিতে তাকাতেই উজান নিজেকে খানিকটা সামনে নিল। সে রোহানের কলার ছেড়ে দিয়ে ধপাস করে চেয়ারে বসে নিচু কিন্তু বিষাক্ত স্বরে কটমট করে আওড়ালো, তোর নিজের বোন হয় পিচ্ছি, আর তুই তোর বোন সমতুল্য একটা মেয়ের দিকে নজর দিয়ে এসব নোংরা কথা বলিস? নিজের একটু লজ্জা করে না রোহান? সরি ইয়ার। রোহান তার ওদের ডিকশনারিতে লজ্জা, ভয় বা নীতিশাস্ত্র বলে কিচ্ছু কখনো ছিল না। যাক গে সেসব ফালতু কথা। তোদের দুজনকে যে জরুরি কাজের জন্য ডেকেছি সেটা আগে শোন। উজান মারাত্মক রাগান্বিত হলো। রোহানের প্রতিটি কথা তার কান আর মেজাজের ধৈর্যসীমার বাইরে গিয়ে বিষ ছাড়াচ্ছিল। রোহান যদি তার বেস্ট ফ্রেন্ড না হতো তবে হয়তো আজ নিজেই ওর হাতের ও জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতো। উজান আর এক সেকেন্ডে সময় নষ্ট না করে মোর শক্ত আর আঁকড়ে ধরা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। রোহান চট করে থামিয়ে দিল। আরে দোস্ত, শুনে তো যে আমি ঠিক কী বলতে চাইছি। নো নেভার, তোর কোনো জঘন্য অজুহাত শুনতে আমার একদমই নারাজ। রেডি থাকিস রোহান, খুব শিগগিরই আমাদের এবার পুলিশ স্টেশনে লকআপে দেখা হবে। হঠাৎ রোহান হাত বাড়িয়ে উজানের হাত টেনে ধরে তাকে আবার চেয়ারে বসিয়ে দিল। উজান চরম বিরক্তি হলো, পরিস্থিতি দেখতে বাধ্য হয়ে শান্ত রইল। তখন রোহান একদম নিচের স্বরে থমথমে গলায় বলল, তোকে আর কষ্ট করে পুলিশে নিয়ে আমার পেছনে দৌড়াতে হবে না উজান। প্রপার টাইম এলে আমি এমনিতেই তোদের সুন্দর লাইফ থেকে চিরদিনের জন্য হারিয়ে যাব। বাই দ্য ওয়ে ফুল, তুই আজও বুঝতে পারলি না এই রোহান তালুকদার তোকে ঠিক কতটা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। মৌ দাঁত চেপে ক্ষোভে হিসে আওড়ালো, মানুষ খুন করে বা রক্ত ঝরিয়ে কখনো নিজের ভালোবাসা পবিত্রতা প্রমাণ হয় না রোহান তালুকদার। এটা ভালোবাসা নয়, চরম মানসিক অসুস্থতা। রোহান কিছু সময় পাগলের মতো একা একা খিলখিল করে হেসে উঠল। অন্তঃপর ময়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিচু স্বরে আওড়ালো, শোন ফুল, আগামী 2-3 দিন তুই আর মেহের 1 সেকেন্ডের জন্য ভুল করে এই চৌধুরী বাড়ির বাইরে পা ফেলবি না। কেন বের হবি না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা এখন
তোকে আমি দিতে পারবো না। এই কটা দিন চুপচাপ রুমের ভেতর বন্দি থাকবি, বুঝতে পেরেছিস? মৌ এক চুলো দমে না গিয়ে রোহানের চোখের সামনে নিজের তর্জনী উঁচিয়ে গর্জে উঠল। তাসফিয়া মৌচৌধুরী কখনো কারো হুকুম মেনে চলে না, সে কেবল নিজের হুকুম মেনেই চলে। কথাটি বলে মৌ নিজের এবার শান্ত করে উজানের হাত টেনে ধরে তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে দ্রুত বাইরে বেরিয়ে এলো। আর সেখানে টেবিলে একা নিস্তব্ধ হয়ে বসে রইল রোহান। উজান আর এক মুহূর্ত দেরি না করে মৌকে বাইকে বসিয়ে সোজা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাসায় এসে ড্রয়িং রুমে পা রাখতেই দুজনেই একদম স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের চৌধুরী বাড়ির আলো ঝলমলে ড্রয়িং রুমের আগে থেকেই বেশ কয়েকজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার গম্ভীর মুখে বসে আছেন। হঠাৎ বাড়িতে পুলিশ কেন এসেছে? উজান সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও পুরো বিষয়টা একলমায় বুঝে উঠতে পারল না। সে কৌতূহল ও চিন্তিত মুখে এগোতে চাইল, তবে মৌ ভয়ে উজানের হাতটা পেছন থেকে শক্ত করে চেপে ধরে টেনে রাখলো। মৌয়ের বুকের ভেতরটা অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে, কারণ আজ পর্যন্ত চৌধুরী বাড়ির চৌকাঠে কখনো কোনো কারণে পুলিশে পা রাখেনি। তবে আজ মাঝরাতে কেন এভাবে পুলিশ এলো? এই ভেবে মৌয়ের গা হিম হয়ে এলো। উজান মৌকে চোখের ইশারায় শান্ত হতে বললেও মৌ ভয়ে আর গুটিয়ে গেল। পরিস্থিতি বুঝে মেহের দ্রুত এগিয়ে এসে মৌকে নিজের কাছে নিয়ে গেল। উজান ধীর পায়ে ড্রয়িং রুমে বসে থাকা সেই পুলিশ অফিসারের দিকে এগোতে গেল। উজানকে কাছে আসতে দেখে তারা সসম্মানে উঠে দাঁড়ালো। উজান একদম স্বাভাবিক গলায় আওড়ালো, অফিসার, আপনারা এই মাঝরাতে এখানে? পুলিশ অফিসার এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আসলে স্যার, এত রাতে আপনাকে ডিস্টার্ব করার কোনো ইচ্ছে আমাদের ছিল না। তবে বুঝতেই তো পারছেন আমরা আইনের লোক, ডিউটির খাতিরে আসতেই হলো। প্লিজ স্যার, কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। উজান তীক্ষ্ণ চোখে অফিসারের দিকে তাকে প্রশ্ন করল, অফিসার, আপনারা কি আমাকে এই কেসে সন্দেহ করছেন? নো স্যার, তবে তদন্তের স্বার্থে আপনাকে যেতেই হবে। প্লিজ স্যার, চলুন। উজানার কথা না বাড়িয়ে এই গভীর রাতে তাদের সাথে বের হয়ে গেল। মৌ ভেতর থেকে ব্যাকুল হয়ে পেছনে দৌড়ে এসে ডেকে উঠল। উজান থামল না, বরং দরজার কাছ থেকে বরফ শীতল কণ্ঠে আওড়ালো, পিসি, ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট, আমি খুব শিগগিরই ফিরে আসছি। তারা চলে যেতে চৌধুরী পরিবারের বাকি সদস্যরা অবাক চোখে ইফাতের দিকে তাকালো। ইফাত সবার প্রশ্নসূচক দৃষ্টির মানে খুব ভালো করে বুঝতে পারছিল। আরিফুল চৌধুরী একটু সামনে এগিয়ে এসে ইফাতের দিকে গম্ভীর প্রশ্ন ছুড়ে দিলেন, ইফাত, অফিসাররা উজানকে স্যার বলে সম্বোধন করছিল কেন? আর কেনই বা এত মাঝরাতে ওকে এভাবে থানায় নিয়ে যাওয়া হলো? ইফাত আর সত্যি লুকিয়ে রাখা সম্ভব নয়। বুঝতে পেরে ধীরে ধীরে পরিবারের সবার সামনে উজানের সিআইডি এজেন্ট হওয়া সমস্ত গোপন সত্য তুলে ধরল। আরিফুল চৌধুরীর কপালে গভীর চিন্তায় ফাঁস পেলে শুনে গেলেন, নিজের ছেলে দেশের এত বড় একজন সিআইডি অফিসার, অথচ তারা ঘুরে ঘুরে এতদিন তা জানতে পারেনি। তবে জানার পর বাবার বুকটা এক অদেখা গল্পে ভরে উঠল। ছেলে মেয়ের এমন বিশাল উন্নতি যে কোনো মা বাবাই গর্বিত হন। উজানের মা বাবাও আজ আনন্দ ও গর্ববোধ করলেন। এরপর ইফা তার রুমে বসে না থেকে সোজা উজানের পিছু পিছু থানার উদ্দেশ্যে রওনা দিল। ভাই কেমন বিপদের সময় একা যেতে দিল না সে। আর মেহের আকুল মৌকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে নিয়ে গেলেন। রাত যখন প্রায় শেষ প্রহরে, তখন উজান আর ইফাত অক্ষত অবস্থায় বাসায় ফিরে এলো। উজান সিঁড়ি বেয়ে সোজা ইফাতের রুমের দিকে গেল, কারণ মৌ সেখানে ছিল। মেহেরের পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মৌকে আলতো করে পাজা খুঁজে তুলে নিয়ে আবার নিজের রুমের দিকে পা বাড়ালো উজান। বিছানায় মৌকে পরম যত্নে শুয়ে দিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। প্রায় ঘন্টাখানিক পর শাওয়ার শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো উজান। অন্তঃপর বিছানায় শুয়ে মৌকে গভীর ভালোবাসা নিজের বুকের ভেতর টেনে জড়িয়ে ধরল। ঠিক তখনই মৌয়ের ঘুমটা হালকা ভেঙে গেল। সে চোখ মেলে উজানের ঠান্ডা বুকে হাত রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, প্রফেসর সাহেব, আপনি কখন এলেন? পুলিশ ছেড়ে দিয়েছে আপনাকে। সবাই কি জেনে গেছে যে রোহান ভাইয়া এই তিনজনকে মেরে ফেলেছে? উজান নিজের দুটো ঠান্ডা হাত দিয়ে মৌয়ের ফর্সা গাল দুটো পরম আদরে চেপে ধরলো। তারপর তার গোলাপি ঠোঁটের কোণে গভীর এক চুমু এঁকে দিয়ে ফিস ফিসাইয়ে আড়ালো, ভয় পেও না পিচ্ছি, কিচ্ছু হয়নি। গতকাল ক্যাম্পাসের শিরিনদের সাথে আমি একটু বিহেভিয়ার করছিলাম বলে ওদের পরিবার প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে থানায় মিথ্যে এলিগেশন দিয়েছিল।
তবে সেটা একদম ভুল প্রমাণিত হয়েছে, কারণ গতকাল রাতে ঘটনার সময় আমি যে তোমার সাথে বাসাতেই ছিলাম তা স্পষ্ট সিসিটিভি ফুটেজে পুলিশ পেয়েছে। আর অন্য এক জায়গায় সিসিটিভি ফুটেজে রোহানকে সরাসরি ওই তিনজনকে মারতে দেখা গেছে। তাই পুলিশ এখন আসল অপরাধী রোহানকে অলরেডি হন্যে হয়ে খুঁজছে। এবার আর কোনো প্রশ্ন কারণত জান, ভীষণ মাথা ব্যথা করছে, একটু ঘুমাবো, ঘুমের প্রয়োজন। আজ ঘুমাতে দাও, তোমায় কালকে একটু বেশি করে ভালোবেসে পুষিয়ে দেবো, কেমন? উজানের কথা শুনে মৌ চরম লজ্জা পেয়ে গেল। এত আতঙ্ক, এত আশঙ্কা মুহূর্তেও লোকটার মাথায় এসব রোমান্টিক চিন্তা কিভাবে আসে? মুখে চুপ থাকে দেখে উজান চোখ ছোট ছোট করে দুষ্টুমি ভরা গলায় বলে উঠল, আমার বউজান মনে হয় কাল পর্যন্ত ওয়েট করতে চাইছে না, আজ এখনই আমার ভালোবাসা চাইছে, তাই তো? ওকে ফাইন, জাস্ট উজান অলওয়েজ স্ট্রং। চলো এখনই মিশন শুরু করি তাহলে। মোর লজ্জায় লাল হয়ে রাগে উজানের চওড়া বুকে দুটো আলতো কিল বসিয়ে দিল। তারপর আর কথা না বাড়িয়ে নিজে আশ্ব অবস্থায় বসে উজানের মাথায় পরম মমতায় নিজের কোলে তুলে নিল। বরের চুলে আলতো করে আঙুল চালিয়ে বেরিয়ে কাটতে লাগলো। উজান এক চিলতে তৃপ্তির মুচকি হাসি হেসে বউয়ের কোলে মাথা তুলে রেখে গভীর ঘুমে ঢলে পড়ল। ঠিক দুদিন পর ভোর হতে না হতেই উজান তাড়াহুড়া করে রেডি হতে শুরু করেছে। এত সকালে উজানকে এমন লুকে রেডি হতে দেখে মৌ খানিকটা অবাকই হচ্ছে। তবুও বাধ্যমের মতো সে একে একে উজানের ঘড়ি, বেল্ট, প্রয়োজনীয় সব জিনিস এগিয়ে দিতে লাগলো। উজানের এই ওয়ালেট তার দিকে এগিয়ে দিয়ে মৌ প্রশ্ন ছুড়ে দিল, অফিসার সাহেব, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আপনি? একটা জরুরি মিশন আছে পেয়েছি, উজান দ্রুত শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল। তাই বলে এত ভোরে? অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা তো করে যাবেন। মৌ হাতে ঘড়িটা উজানের কবজিতে পরিয়ে দিতে দিতে আবদার করলো। উজান ঘড়ি পরা হাতেই ময়ের কোমরটা চট করে কাছে টেনে নিয়ে দুষ্টুমি সুরে বলল, ভোরেই তো স্পেশাল আর মিষ্টি কিছু খেলাম জান। সো এখন আর না খেলেও দিব্যি চলে যাবে, টেনশন নিও না। মিশন শেষ করে বাসায় ফিরে আবারও কন্টিনিউ হবে, পাক্কা প্রমিস। কথাগুলো শুনে মৌ উজানের দিকে কড়া রক্তিম দৃষ্টিতে তাকালো। উজান বইয়ের লাল হয়ে যাওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে পরম ভালোবাসা তার কপালে ঠোঁট ছোঁয়ালো। যান আসি এখন, তোমার যত রাগ অভিমান যত সব বাসায় ফিরে এসে সহ্য করব, কেমন? ও তাকে বারণ করার সুযোগ পেল না। ততক্ষণে উজান দরজার দিকে দ্রুত পায়ে হেঁটে গেল। কিন্তু আজ ময়ের মনটা কেমন যেন অচেনা এক ভারে চেপে বসেছে। কেন এমন একটা অশুভ অনুভূতি হচ্ছে তা সে নিজেও ভেবে পাচ্ছে না। বুকের ভেতরটা বারবার অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠছে। হঠাৎই দরজার কাছে পৌঁছে উজান হুট করে মেজের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইল। তবে শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল সে। মৌ এক বুক আতঙ্ক দিয়ে দ্রুত দৌড়ে গিয়ে উজানকে শক্ত করে ধরে ফেলল। উজান ময়ের ভয়াক্ত মুখের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসল। রিল্যাক্স জান, কিচ্ছু হয়নি আমার, সামান্য হোঁচট লেগেছে মাত্র। পেও না, আমি আসছি, একটু বসে যান না প্লিজ। মৌ উজানের হাত ধরে আকুল হয়ে বলল। কেন, কি হলো? উজান দুই জোড়া ভুরুকুচকে তাকালো। দাদি বলতেন কোনো ভালো কাজের উদ্দেশ্য যাত্রা শুরুর মুখে হোঁচট খেলে নাকি একটু থমকে বসে গিয়ে তারপর বের হতে হয়। আপনি প্লিজ অত্যন্ত 2 মিনিট বসুন। পিচ্ছি, একদমই টাইম নেই হাতে, অপারেশনের টিম অলরেডি ওয়েট করছে আমার জন্য। জাস্ট 2 মিনিট বসতেও আপনার এত প্রবলেম হবে? মুখ কেঁদে ফেলার উপক্রম হলো। উজান ময়ের থরথর করে কাপা চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পরম মায়ায় বলল, আমার মিষ্টি বউটা, প্লিজ মন খারাপ করো না তো। সত্যি 1 সেকেন্ডও টাইম নেই হাতে। তাছাড়া আমার এই পেশি বউটার দোয়া আর ভালোবাসার সাথে থাকতে আমার কিচ্ছু হতে পারে না। আসি আমি, একদম সাবধানে থাকবে কিন্তু। খবরদার বাসা থেকে এক পাও বের হবে না। যা যা লাগবে ইফাতকে এনে দেবে, আর সময় মতো খাবার খেয়ে নেবে। কথাগুলো বলে এক প্রকার হন্তদন্ত হয়ে দরজার বাইরে বেরিয়ে গেল উজান। সে চলে যেতেই মুখ দরজা ধরে এক দীর্ঘ তপ্তশ্বাস ফেলল। মনটা যেন কেন জানি ক্রমাগত ধুকপুক করছে। কিছুতেই শান্ত হতে চাইছে না তার ব্যাকুল হৃদয়। উজান চলে যাওয়ার পর থেকেই মৌ ছাদের এক কোণে মনমরা হয়ে বসেছিল। অজানা এক আশঙ্কায় বুকটা ক্রমাগত তোলপাড় করছিল। ভেতরটা ভীষণ অস্থির লাগছিল তার। এইভাবে দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু মনের বিষাদ এতটুকুও কমল না। অবশেষে দুপুর গড়িয়ে বিকেল হলো।
মৌ ধীর পায়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে নেমে আসতে লাগলো। ড্রয়িং রুমে তখন চৌধুরী বাড়ির প্রায় সদস্য উপস্থিত। টিভিতে কড়া নিউজ হচ্ছে আর সবাই থমথমে মুখে সোফায় বসে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে। মৌসির মাঝপথে আসতে হঠাৎ টিভিতে একটা ব্রেকিং নিউজের বাজখাই আওয়াজ শুনে তার পা দুটো সেখানে যেন পাথরের মতো জমে গেল। টিভির স্ক্রিনে বেশি উঠেছে হাসি মুখের উজান চৌধুরীর বিশাল ছবি, আর নিচের লাল অক্ষরে জলজল করছে খবরের হেডলাইন। খবরের সংবাদ পাঠিকা গম্ভীর স্বরে বলে উঠলেন, অন্তঃপর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিক্রেট সিআইডি এজেন্টের টিম লিডার উজান চৌধুরী। কথাটা এক প্রলয়কারী বজ্রপাতের মতো এসে আছড়ে পড়ল ময়ের কানে। মুহূর্তের মধ্যে চারপাশে সব আলো যেন নিভে গেল তার চোখের সামনে। কথাটা এক প্রলয়কারী বজ্রপাতের মতো আছড়ে পড়ল ময়ের কানে। মুহূর্তের মধ্যে চারপাশে সব আলো যেন নিভে গেল তার চোখের সামনে। ড্রয়িং রুমে বসে থাকা আরিফুল চৌধুরী সহ পরিবারের সবাই এক লহমায় আর্তনাদ করে উঠে দাঁড়িয়ে পড়লেন। মৌ সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকা আর ধরে রাখতে পারলেন না। মাথাটা চক্কর দিয়ে উঠতেই খামচে ধরা সিঁড়ির রেলিং থেকে হাত ফসকে গেল। ধপাস করে গাড়ির সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল মৌ। পড়ে যাওয়া সে তীব্র শারীরিক যন্ত্রণাকে তোয়াক্কা না করে বুক চেরা আর্তনাদ তার কান্না ফেটে বের হলো ময়ের গলা দিয়ে। আমার প্রফেসর সাহেব আর নেই, আমি কিভাবে বাঁচবো তাকে ছাড়া? ময়ূর সেই আত্মচিৎকারের শব্দ শুনে কিচেন রুম থেকে ছুটে এলেন শাশুড়ি মৌসুমী চৌধুরী আর মেহের। মৌকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে মেহেরের পাগলের মতো দৌড়ে গিয়ে তার ধরে বুক জড়িয়ে ধরল। ঠিক তখনই টিভিতে আবার নিউজের সেই এক বিবর্ষ বাক্যটি রিপিট করা হলো। সংবাদটির সত্যটা নিশ্চিত হতেই মৌসুমী চৌধুরী দু হাতে বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। নিজের ছেলের মৃত্যুর খবর এভাবে নিউজের পর্দায় দেখতে হবে তা যে কোনো মায়ের কল্পনারও অতীতে ছিল। মৌ নিজের পুরো শরীর ছেড়ে দিয়ে মেহেরকে শক্ত করে আঁকড়ে ধরে অজর ধারায় কাঁদতে লাগলো। মেহু, আমার প্রফেসর সাহেব সত্যি আর নেই। সত্যি সত্যি আমাদের সবাইকে একা করে চলে গেল সে। মামনি দেখো, তোমার ছেলে আর সত্যি আমাকে বিশাল পৃথিবীতে একা ফেলে চলে গেল। ময়ের সেই আত্মচিৎকারের শব্দ শুনে কিচেন রুম থেকে ছুটে এলেন শাশুড়ি মৌসুমী চৌধুরী আর মেহের। মৌকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে মেহের পাগলের মতো দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই টিভিতে আবার নিউজের সেই এক বিবর্ষ বাক্যটি রিপিট করা হলো। সংবাদটি সততা নিশ্চিত হতেই মৌসুমী চৌধুরী দু হাতে বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। নিজের ছেলের মৃত্যুর খবর এভাবে নিজের পর্দায় দেখতে হবে তা সে কোনো মায়ের কল্পনারও অতীত ছিল। মৌ নিজের পুরো শরীর ছেড়ে দিয়ে মেহেরকে শক্ত করে আঁকড়ে ধরে অজর ধরায় কাঁদতে লাগলো। মেহু, আবার প্রফেসর সাহেব সত্যি আর নেই। সত্যি সত্যি আমাদের সবাইকে একা করে চলে গেল সে। দেখো, তোমার ছেলে আর সত্যি আমাকে এই বিশাল পৃথিবীতে নিঃস্ব করে দিয়ে চলে গেল। মৌ মেঝেতে বসে ছটপট করে কাঁদতে লাগলো। তার হাত দুটো দিয়ে মেহেরের কাঁপা কাঁপা হাত জোড়া এমনভাবে খামচে আঁকড়ে ধরল যেন মেহের চললেই এক্ষুনি উজানকে এনে দিতে পারবে। সে রক্তিম জলভরা চোখে মেহেরের দিকে তাকিয়ে বলল, ও এই মেয়ে, দে না আমার প্রফেসর সাহেবকে আমার কাছে ফিরিয়ে এনে। তাকে ছাড়া যে ময়ের কোনো অস্তিত্ব নেই, বাঁচতে পারবো না আমি তাকে ছাড়া। দম বন্ধ হয়ে আসছে আমার। তাকে ফিরে আসতে বল না আমার কাছে। ময়ের সেই বুক ছেঁড়া করুণ আত্মচিৎকারে চৌধুরী বাড়ির প্রতিটি ইটের দেওয়াল পর্যন্ত যেন কেঁপে উঠল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের বুকের ভেতরটা হালকা করে উঠল। কেউ আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সবাই হাঁটু গেড়ে বসে অজোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইফাত হাত পা থরথর করে কাঁপা অবস্থায় ফোনটা হাতে নিয়ে বারবার চেষ্টা করছে উজানের ব্যক্তিগত ফোনে রিং করার, কিন্তু ফোনের ওপার থেকে প্রতিবারই শীতল কণ্ঠে ভেসে আসছে, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, নম্বরটি বন্ধ আছে। অধৈর্য হয়ে ইফাত তন্ময়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো যাতে কোনো অলৌকিক খবর অত্যন্ত পাওয়া যায়। অন্যদিকে উজানের মা মৌসুমী চৌধুরী নিজের দু হাতে বুক চাপড়ে অঝরে কেঁদে চলছেন। একজন মা হয়ে এত বড় সত্য তিনি কীভাবে মেনে নেবেন? বুক ফাটা গলায় বারবার আক্ষেপ করে বলছেন, যদি কোনোদিনও খুনক্ষর টের পেতাম যে নিজের রক্ত পানি করা সন্তানকে এভাবে প্রফেশনাল তাগিদে অকালে হারাতে হবে, তবে কিছুতেই ছেলেকে ওই মৃত্যুর ফাঁদে পা বাড়াতে দিতেন না। সন্তানের মরণোত্তর মেডেল কিংবা দেশের জন্য আত্মত্যাগ কোনো বাবা মায়ের বুকের ভেতরে খালি স্থানটা কোনোদিন পূরণ করতে পারে না।
জীবনের শেষ বয়সে এসে নিজের চোখের সামনে কলিজার টুকরো তরুণ সন্তানকে এই নির্মম পরিণতি যে কতটা জঘন্য ও সহ্যনাতিক নরক যন্ত্রণা তা কেবল ভুক্তভোগী মা বাবাই বোঝেন। আরিফুল চৌধুরী এক কোণে সোফায় বসে নিজের দু হাত তালুতে মুখ ঢেকে কোনো ছোট শিশুর মতো অঝোর চোখের জল ফেলছেন। যে ছেলেকে নিজের হাতে গড়ে তুলেছেন, নিজের সমস্ত শক্তি আর যার কাঁধে নষ্ট করার স্বপ্ন দেখেছেন, সেই ছোট্ট ছেলেটা চিরকালের জন্য না ফেরা দেশে পাড়ি জমালো। এক ব্যর্থ বাবা হয়ে এই পাষাণ দৃশ্য তিনি কীভাবে সহ্য করবেন তার সৃষ্টিকর্তাই ভালো জানেন। হঠাৎই মেহেরের আবার দু বাহু দিয়ে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, এই মেহু, তুই কথা বলছিস না কেন? একটিবার বল না গিয়ে প্রফেসর সাহেবকে ফিরে আসতে। তাকে ছাড়া যে তার পিচিটা এক মুহূর্ত ভালো নেই। সে তো আমাকে ছেড়ে এতদিন এক সেকেন্ডের জন্য দূরে থাকতে পারতো না, তাহলে আমি কিভাবে তাকে ছাড়া দূরে থাকবো? তুই গিয়ে বল না তার পিচিকে কাঁদছে তার জন্য। সে তো আমার চোখের এক ফোঁটা অশ্রু গাল বেয়ে পড়লেও সহ্য করতে পারতো না, ব্যস্ত হয়ে হাত দিয়ে মুছে দিত। তাহলে আজ আমি এত ডুকরে ডুকরে কাঁদছি, তবুও যে কেন আমার কাছে আসছে না? তাকে অত্যন্ত একটা শেষবারের মতো ফিরে আসার বল না। তাকে ছাড়া যে আমি বড্ড নিঃস্ব, বড্ড শূন্য। হে মাবুদ, আমি কিভাবে সইব এই কষ্ট? মরে সেই করুণ কান্নার তোড়ে পুরো ড্রয়িং রুম যেন বিষাদের ঘন কালো মেঘ নেমে এলো। মৌসুমী চৌধুরী নিজের অবুঝ ও অনাথ হয়ে যাওয়া বৌমাটার আকুতি আর সহ্য করতে পারলেন না। তিনি হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন। তারপর ভেজা চোখে মৌকে পরম মমতায় একদম নিজের বুকে নিবিড় খাঁজে শক্ত করে চেপে ধরলেন। বিয়ের বয়স পার হয়েছে মাত্র কয়েকটা মাস মাত্র। ভালোবাসা মায়া বাধায় পড়তে না পড়তেই ছেলেটা মাঝপথে হাত ছেড়ে দিয়ে মেয়েটার সাজানো দুনিয়ায় এক লহমায় তছনছ করে দিয়ে ছাই বানিয়ে চলে গেল। কোন মুখে কী সান্ত্বনায় ভাষা দিয়ে এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে আর স্থির করবেন তারা? তিনি অশ্রুসিক্ত আর কাঁপা গলায় মৌকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বললেন, মারে আমার, আর কেঁদো না। এভাবে কাঁদলে আরও কষ্ট হবে। একটু শান্ত হও তুমি, একটু ধৈর্য ধরো মা। মৌ সাথে সাথে পাগলের মতো শাশুড়ির আঁচলে দুহাত শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, মামুনি, তুমি বলো না আমি কিভাবে শান্ত হব? তোমার ছেলে আমার সাথে এত বড় অন্যায় আর নিষ্ঠুর কাজ কেন করলো? আমি আর সকলেই তো কত করে বললাম। যাত্রাপথে হোঁচট লেগেছে প্রফেসর সাহেব, আপনি অত্যন্ত 2 মিনিট থমকে বসে যান। কিন্তু সে তো বরাবরের মতো আমার কোনো আকুতি কানে তুলল না। মামুনি, তুমি বলো না, একটু পর কাজে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সে কেন ভালোবাসার দোহাই দেওয়ার পরেও আমার কথাটা শোনেনি? মৌ, আমার কথা শোনো বনু। মেয়ের হাত বাড়িয়ে পরম ভালোবাসায় মৌয়ের গায়ে হাত রাখতে চাইল। মৌ এক ঝাটকে নিজের শরীর দোলা দিয়ে মেয়েরকে ঠেলে দূরে সরিয়ে দিল। একদম টাচ করবি না তুই আমায়। তোকে আমি কতবার বললাম আমার প্রফেসর সাহেবকে ডেকে দিতে, তাকে একটিবার ফোন করে আনতে, কিন্তু তুই একটি কথাও শুনিস না আমার। তুই তো খুব ভালো করেই জানিস তাকে ছাড়া এই পৃথিবীতে আমার বেঁচে থাকার দ্বিতীয় আর কোনো কারণ নেই, কোনো অস্তিত্ব নেই। ময়ের কান্নার ব্যাগ অজর ধারায় ঝরতে থাকে, চোখের পানির সাথে সাথে আরও কয়েক গুণ বাড়তে লাগলো। সে যেন নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক শক্তিটুকু হারিয়ে ফেলছে। মৌসুমী চৌধুরী আর কোনো কথা বলতে পারে না। তাকে পরম সেনে নিজের বুকের সাথে শক্ত করে চেপে পেঁচিয়ে রাখলেন। মৌ শাশুড়ির বুকে খাজে মাথা গুঁজে হাঁসফাঁস করে ফুপিয়ে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে আফসোসের সুরে আর অনুযোগের সুরে প্রলাপ বকতে লাগলো, মামুনি, তোমার ছেলে কিভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে হারিয়ে যেতে পারলো? একটুও কি তার আমার কথা মনে পড়লো না? একটি বারও কি এই মেয়েটার মুখটা তার মনে পড়লো না? এভাবে পরে দিনের পর দিন হারিয়ে গেল, আমাকে বাঁচিয়ে রেখে জিন্দালাশ বানিয়ে গেল। হঠাৎই মৌ পরমাশ্রয়ে শাশুড়ি মৌসুমীর বুকে ঢলে পড়ল। মৌ আকস্মিক এবং নীরবতা দেখে থমকে গেলেন মৌসুমী চৌধুরী। নিচু হয়ে বৌমার মুখের দিকে তাকাতেই আটকে উঠলেন তিনি। মৌ সম্পূর্ণ জ্ঞান হারিয়ে নিশ্চল হয়ে তার বুকে লুটিয়ে রয়েছে। তিনি সাথে সাথে চিৎকার করে উঠলেন, মৌ, এই মৌ, কথা বল মা। ইফাত, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয়।
মৌসুমী চৌধুরী আত্মচিৎকারে ড্রয়িং রুমে উপস্থিত সবাই ভিড় করে এগিয়ে এলো। মেহের এক দৌড়ে কিচেন থেকে এক গ্লাস পানি নিয়ে এলো, তারপর কাঁপা কাঁপা হাতে বলল। মৌয়ের চোখে মুখে পানি ঝাপটা দিতে লাগলো, কিন্তু মৌ চোখ খুলল না। পরিস্থিতি বেগতিক দেখে ইফাত আর এক মুহূর্ত দেরি করল না। সে মৌকে পরম যত্নে পাজাগুলি করে পাশের সোফায় এসে শুয়ে দিল। মেয়ের কান্নাকাটি করতে করতে মৌয়ের বরফ শীতল হাত ও পায়ের তালু ডলে দিতে লাগলো। এরই মধ্যে খবর পেয়ে ফ্যামিলি ডক্টর এসে হাজির হলেন। তিনি মুখে চেক আপ করলেন। বিষাক্ত শখে ময়ের মানসিক কন্ডিশন খুব খারাপ উল্লেখ করে দ্রুত ঘুম ও শান্ত থাকার কিছু হাইডোজ মেডিসিন সাজেস্ট করে চলে গেলেন। ইফাত এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে ফার্মেসি থেকে মেডিসিনগুলো নিয়ে এলো। ইতিমধ্যে শহরের বাইরে থাকা আরিয়ান আর তুবাকেও ফোন করে খবরটি জানিয়ে দেওয়া হলো। তারা ঝড়ের গতিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক পর অবশেষে ময়ের জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান ফিরে বাস্তবে নিষ্ঠুর সত্যটা আবার তাকে মনে পড়ে গেল। আর সে অঝোর ধারায় কাঁদতে শুরু করলো। নিজের প্রফেসর সাহেবকে শেষবারের মতো দেখার জন্য পাগলের মতো ছটফট করতে লাগলো সে। বাড়ির কেউ কিছুতেই তাকে ধরে রাখতে বা শান্ত করতে পারছে না। ইফাত আর সহ্য করতে না পেরে ময়ের সামনে হাঁটু গেড়ে বসলো। পরম ছেলে নিচু ও নরম স্বরে আওড়ালো, ভাবি প্লিজ অত্যন্ত নিজেকে শান্ত করো, কিচ্ছু হয়নি তো, তুমি ভেঙে পড়ো না। আমি নিজে সিআইডি হেডকোয়ার্টারে যাচ্ছি উজানের কাছে, ওখানে পৌঁছে তোমাকে প্রতিটি মুহূর্ত খবর দেব, কিন্তু তুমি প্লিজ নিজের শরীরটা এভাবে শেষ করে দিও না। মৌ ইফাতের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে উঠে বলল, ভাইয়া প্লিজ আমাকেও সাথে নিয়ে চলো না, আমি নিজের চোখে দেখবো আমার প্রফেসর সাহেবকে। সে কেন এভাবে আমাকে নির্মর্ম দুনিয়ায় একা ফেলে চলে গেল? আমি জবাব চাই। না ভাবি, এই মুহূর্তে তোমাকে সাথে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বাইরের পরিস্থিতি তোমাদের জন্য এক মুহূর্ত মারাত্মক রিস্কি আর ডেঞ্জারাস। তুমি এখানে সেফ থাকো, আমি কথা দিচ্ছি। পরিস্থিতি একটু কন্ট্রোল হলে তোমাকে নিয়ে যাব। কথাটি বলে ইফাত দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। ইফাত চলে যেতেই মৌ আর এক সেকেন্ডও সেখানে স্থির হয়ে বসে থাকতে পারল না। সে যাওয়ার জন্য ছটফট করতেই মেহের তাকে শক্ত করে চেপে ধরে রাখলো, কিন্তু মৌ কারো কোনো বারণ শুনল না। এক ঝটকে মেহেরের বাঁধন ছাড়িয়ে সে উন্মাদিনের মতো বাসা থেকে বাইরের দিকে দৌড় দিল। পিছু পিছু মেহের সহ পরিবারের বাকি সদস্যরাও আতঙ্কে দৌড়ে বের হলো। বাইরে এসে মৌ দেখতে পেল ইফাতের গাড়ি অলরেডি ধুলো উড়িয়ে গেট পার হয়ে বেরিয়ে গেছে। মৌ এক মুহূর্তে কালক্ষেপণ না করে সোজা মেন রোডের দিকে ছুটে গেল গাড়ি খোঁজে। গ্যারেজ থেকে ড্রাইভারকে ডেকে গাড়ি বের করানোর মতো ধৈর্য তখন তার মনে অবশিষ্ট ছিল না। মেহেরের ছায়াসঙ্গীর মতো তার পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু কোনোভাবেই তাকে থামাতে পারছিল না। ঠিক তখনই ঘটে গেল চরম অঘটন। রাস্তা মোড়ে পৌঁছাতে আচমকা কালো রঙের একটি গ্লাস কালো মাইক্রোবাস বিকট শব্দে ব্রেক কষে থামলো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী লোক নেমে এক ঝটকায় মৌ আর মেহেরকে টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে তুলে নিল। তারা দুজনে চিৎকার করার সুযোগটুকুও পেল না। লোকগুলো মুহূর্তের মধ্যে স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলল, তাদের মুখে চেপে ধরলো, আর সাথে সাথে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ল দুজন। মুহূর্তের মধ্যে কালো গাড়িটি ধুলো উড়িয়ে উধাও হয়ে গেল। দূর থেকে দৃশ্যটি দেখে স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আরিফুল চৌধুরী আর আকবর চৌধুরী। আর মৌসুমী চৌধুরী নিজের চোখে বিশ্বাস করতে না পেরে মাটিতে হাত ডুকিয়ে বসে আবারও বুক চাপড়ে ডুকরে কেঁদে উঠলেন। এদিকে তরুণ ছেলের অকাল মৃত্যুর সংবাদ, অন্যদিকে একই দিনে চৌধুরী বাড়ির দুই আদুরে বৌমাকে চোখের সামনে কে বা কারা কীভাবে কিডন্যাপ করে নিয়ে গেল। শোক আর আতঙ্কে পুরো পরিবার যেন প্রলয় নেমে এলো। এদিকে মাঝপথে গাড়ি চালানোর সময় মায়ের কান্না জোরানো ফোন পেয়ে দ্রুত চৌধুরী বাড়ি ফিরে এলো ইফাত। বাসা পা রাখতে সে দেখলো পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে, চারদিকে হাহাকার। ইফাত উদ্বিগ্ন কণ্ঠে এগিয়ে গিয়ে নিজের মায়ের কাছে জিজ্ঞেস করলো, আম্মু কি হয়েছে, বাবাই ভেঙে পড়েছো কেন? আর তোমরা আমাকে মাঝপথ থেকে হঠাৎ ফোন করে কেন ফিরে আসতে বলছিল? ইফাতের উদ্গ্রীব প্রশ্নের মুখে ইমরোজা চৌধুরী ফুপিয়ে ফুপিয়ে অজরে কাঁদতে লাগলো। বললেন, বাবারে, আমরা কিছু বুঝে ওঠার আগে ওই লোকগুলো মৌ আর মেয়েকে টেনে গাড়িতে তুলে নিয়ে গেলেন। আমরা যাওয়ার আগে লোকগুলো উধাও হয়ে গেল।
হোয়াট? আম্মু, আমি তোমাদের বারবার সতর্ক করে গেলাম যে বাইরে পরিস্থিতি খারাপ, ওদের সাবধানে আর সেফ রাখবে, তবুও তোমরা ওদের সামলাতে পারলে না। আমি এখন একা মানুষ, একভাবে একসাথে কিভাবে দুই দিক সামলাবো বলো তো? ওদিকে উজান আর অন্যদিকে ভাবি আর মেহের। বাবা, এখন কি হবে বলো তো? ইমরোজা কাঁদতে লাগলেন। ইফাত নিজের রাগে কষ্ট করে সংবরণ করে মায়ের কাঁধে হাত দিল। আচ্ছা, ঠিক আছে, এখন ভেঙে পড়ার সময় নয়, তুমি বড় আম্মুকে সামলাও, আমি যে কোনো মূল্যে ভাবি আর মেয়েকে খুঁজে বের করছি। কথাটি শেষ করে আবারও অজানা গন্তব্যের উদ্দেশ্যে ঝড়ে গতিতে বেরিয়ে গেল ইফাত। একদম নিঝুম নির্জন এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে পুরনো একটা পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখা হয়েছে প্রায় শতখানেক মেয়েকে। তাদের মাঝে এক কোণে বসে আছে মৌ আর মেহের। মেয়ের আশঙ্কায় কাঁপতে কাঁপতে ময়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিন্তু অলৌকিক ব্যাপার হলো, ময়ের চোখে এখন আর এক ফোঁটাও জলও নেই। সে নিজের হাঁটু দুটো বুকের সাথে ভাঁজ করে নিশ্চুপ হয়ে বসে আছে। তার এই পাথর হয়ে যাওয়া নীরবতা মেহেরকে মারাত্মকভাবে ভাবিয়ে তুলেছে। মেয়ের কাঁপা কাঁপা গলায় মৌকে ডাকলো। মৌ, তুই এখন চুপ করে আছিস কেন? তুই তো কিছু বুঝতে পারছিস না, ওরা আমাদের সবাইকে বিদেশে নোংরা কাজে পাচার করে দেওয়ার জন্য এখানে ধরে নিয়ে এসেছে। তো মৌ নিচু বরফ শীতল স্বাভাবিক গলায় উত্তর দিল। পাখি, কি হয়েছে তোর, বল তো? এতগুলো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ আর জীবন আজ এখানেই শেষ হতে চলছে, আর তুই কিছুই করবি না? কিছু একটা কর না বোন, এতগুলো প্রাণকে অকালে ঝরতে যেতে দিস না। দেখ সবাই কেমন করে কাঁদছে, ওদের বাঁচা না পাখি। মো এবার ধীরে ধীরে মাথা তুলল। মেহেরের দিকে একজোড়া নিস্পৃহ ও শীতল চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, কি হবে অন্যের কথা ভেবে বল? কই, এতদিন অন্যের কথা ভেবে তো মানুষের উপকার করে আমার কি লাভ হলো? আমার প্রফেসর সাহেব তো কত শত মানুষকে বাঁচালো, কিন্তু তার পরিণামে শেষমেশ কী হলো? আমার প্রফেসর সাহেবকে গুলি করে মেরে ফেলা হলো। কই, কেউ তো পারলো না আমার প্রফেসর সাহেবকে বাঁচিয়ে রাখতে। মো প্লিজ, এমন করিস না। এখানে যে আমাদের নিজেদের জীবনও জড়িয়ে আছে। আমরা যদি আজ এখান থেকে পালাতে না পারি, তবে সারা জীবন ওই নরকের মতো অন্ধকার ঘরে কাটাতে হবে। আমি পারবো না তোর ইফাত ভাইয়াকে ছাড়া অন্য কারো কথা ভাবতে। তোকে ছাড়া অন্য কারো স্পর্শ যে মেহেরে জ্যান্ত মেরে ফেলবে। তুই কি পারবি অন্য কারো স্পর্শ সহ্য করতে? তুই পারবি এমনটা হতে দিতে? ও ছলছল নয়নে কিছু সময় মেহেরের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই ঠোঁটের কোণে এক চিলদি বিষাদময় করুণ হাসি ফুটিয়ে তুলল। এই চরম বিপদের মুখে ময়ের হাসার কারণ মেহেরের মাথায় ঢুকল না। সে একদম নিচু গলায় জবাব দিল, উফ, মৌ কখনো উজান চৌধুরীকে ছাড়া কারো কথা ভাবতে পারবে না। মৌ অনলি উজান চৌধুরীর ছিল, আর চিরকাল তার হয়ে থাকবে। আমাদের যখন এখান থেকে অন্য কোথাও পাচারের জন্য নিয়ে যাওয়া হবে, আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দেব। আর তুই টেনশন করিস না, তোকে ইফাত ভাইয়া ঠিকই কোনো না কোনো ভাবে খুঁজে বের করবে। তোকে যে সে বড্ড ভালোবাসে, কিন্তু আমার প্রফেসর সাহেব তো আমাকে একটুও ভালোবাসে না। তাই তো আমাকে এই নিষ্ঠুর দুনিয়ায় একলা ফেলে রেখে নিজে হারিয়ে গেল। কথা শেষ হতেই রুমে ভারী লোহার দরজা খুলে কয়েকজন শক্তপোক্ত লোক ভেতরে প্রবেশ করলো। তারা নির্মমভাবে প্রতিটি মেয়ের হাতে ছিল মারতে শুরু করলো। ব্যথায় আর আতঙ্কে মেয়েরা চিৎকার করে কাঁদতেই লোকগুলো গর্জে উঠে ধমক দিল, আর সাথে সাথে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। একে একে সবাই হাতে ছিল মারা হচ্ছে। ঠিক এমন সময় বাইরে থেকে বিশেষ একজন লোক এই রুমে প্রবেশ করার কাজ থামিয়ে পাচারকারী লোকগুলো একসাথে নিচু হয়ে সালাম দিল। ময়ূরের দৃষ্টি বরাবরের মতো মেঝের দিকে নিবদ্ধ ছিল, কিন্তু মেহের লোকটার দিকে তাকাই থমকে গেল। সে নিজের হাতের কুইন দিয়ে মৌকে ধাক্কা দিয়ে সামনে তাকাতে বলল। মৌ চরম বিরক্তিকর দৃষ্টি নিয়ে চোখ তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সামনে তাদের দিকে একজোড়া আকুল ও অসহায় দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং রোহান। মৌ কিছু বুঝে ওঠার আগেই রোহান ঝড়ের গতিতে দৌড়ে এসে মৌ আর মেহের দুজনকে একসাথে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। মেহের ভয়ে ছটপট না করলেও মৌ সজোরে ধাক্কা দিয়ে রোহানকে নিজের হাত দিয়ে দূরে সরিয়ে দিল। রোহান হতভম্বের মতো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুল, মেহু, তোরা এখানে কি করছিস? কথাটা বলে সে মেহেরকে ছেড়ে দিয়ে সেই পাচারকারী লোকগুলোকে দিকে চক্ষু নিয়ে ধেয়ে গেল। হিংস্র সিংহের মতো হুঙ্কার তুলে বলল, ওদেরকে তুলে নিচ্ছে কোন সরে বাচ্চারা?
রুহানের সেই হুঙ্কারে প্রতিটি লোক আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। একজন লোক ভয়ে কাঁপতে কাঁপতে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই রুহান এক উন্মাদের মতো রড তুলে নিয়ে তাদের উপর এলোপাথারি পেটাতে শুরু করলো। জানোয়ারের বাচ্চা, তোরা কী করেছিস? তোরা আমার এই দুটো প্রাণকে এখানে তুলে এনেছিস? বলতে বলতে সে রড দিয়ে পেটানো চালিয়ে যেতে লাগলো। তাদের শরীর যন্ত্রণায় ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে দিয়ে তীব্র তেজস্বী গলায় গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোদের সাহস হলে কীভাবে তোরা আমার এই ফুলকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? তোরা জানিস ফুল আমার জান, আমার কলিজা, আমার সব। আর আমি আমার জানকে পাচার করব, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেব? রক্তাক্ত লোকগুলো মাটিতে পড়ে রোহানের পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করে বলতে লাগলো, বস প্লিজ ছেড়ে দিন আমাদের, আমরা সত্যি কিছু জানি না, আমাদের মাফ করে দিন, আমাদের যা বলা হয়েছে আমরা ঠিক তাই করেছি। রোহান রড উঁচিয়ে চিৎকার করে উঠল, জানিস না মানে, তোদের কোন বাপ বলেছে আমার এই প্রাণ দুটোকে এখানে ধরে আনতে? বল আমাকে। ঠিক তখনই রোহান রড উঁচিয়ে চিৎকার করে উঠল, জানিস না মানে, তোদের কোন বাপ বলেছে আমার এই প্রাণ দুটোকে এখানে ধরে আনতে? বল আমাকে। ঠিক তখনই পেছনে অন্ধকার কোণ থেকে কারো এক কুটিল পৈশাচিক হাসির শব্দ সশব্দে ভেসে এলো। সেই চেনা হাসির আওয়াজ শুনে রোহান হঠাৎ পেছনে ফিরে তাকালো, আর পেছনে তাকাতে মুহূর্তে স্তব্ধ বাগরুদ্ধ হয়ে গেল সে। সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং মেয়র সাহেব নিজে। তিনি সেই ক্ষমতাধর লোক যিনি দেশের ভিতর থেকে নির্দোষ মেয়েদের সংগ্রহ করে বিদেশে পাচার করেন, আর বিদেশ থেকে রোহান নিজে ভিন্ন ভিন্ন জায়গায় ট্রান্সফার করে। মেয়র সাহেবকে এখানে দেখে রোহানের ভেতরটা রাগটা এক ধাক্কায় যেন 1000 গুণ বেড়ে গেল। রোহান ধূপধাপ পা ফেলে হিংস্র বাঘের মতো ধেয়ে গেল মেয়র সাহেবের দিকে। পাশে থাকা কাঠের চেয়ারটা সজোরে এক লাথি মেরে মেয়র সাহেবের শার্টের কলার শক্ত করে চেপে ধরে গর্জন তুলে উঠল, আপনার এত বড় সাহস কীভাবে হলো যে আমার কলিজার দুটোকে কিডন্যাপ করার অর্ডার দিয়েছেন? আপনি কি ভুলে গেছেন এই রোহান তালুকদার কে? মুহূর্তের মধ্যে মেয়র সাহেবের দুজন সশস্ত্র বডিগার্ড এগিয়ে এসে রোহান থেকে মেয়র সাহেবকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু রোহানের শক্তির সামনে তারা সম্পূর্ণ ব্যর্থ হলো। কিছুক্ষণ পর রোহান নিজে এক ঝাটকায় তার কলার ছেড়ে দিল। নিজের মেজাজ কিছুটা সামনে নেওয়ার জন্য 2 হাত দিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরল। পরিস্থিতি বুঝে মেয়র সাহেব নিচ থেকে কিছুটা নরম হয়ে রোহানের কাঁধে হাত রাখলেন। রোহান মাথা নিচু করে নিচু স্বরে বলল, সরি মেয়র সাহেব, মাথা গরম হয়ে গিয়েছিল। মেয়র সাহেব কুটিল এসে মাথা নাড়লেন। রোহানের এই অনিয়ন্ত্রিত রাগ সম্পর্কে তার খুব ভালো করে জানা আছে, তবে তিনি ফের কিছু বলার আগে রোহান হঠাৎ চোখ তুলে কঠোর গলায় বলে উঠল, মেয়র সাহেব, আপনি লোক ডেকে এখনই আমার যান দুটো নিরাপদ বাড়িতে গিয়ে দিয়ে আসার ব্যবস্থা করুন। এদেরকে কোনো কুৎসিত আর নোংরা জায়গায় 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে আমার সহ্য হচ্ছে না। রোহানের আকস্মিক হুকুমে চাবুকের মতো এসে বাজলো মেয়র সাহেবের কানে। রোহানের এমন প্রস্তাবে তিনি বিন্দুমাত্র খুশি হতে পারল না, বরং তার ফর্সা মুখের রং এক লহমায় হিংস্র রূপ নিল। তিনি কণ্ঠস্বর চরম শক্তি করে বলে উঠল, এসব কি ফালতু কথা বলছো রোহান? আজ রাত 12টার আগেই বায়াদের কাছে আমাদের গুনে গুনে ঠিক 100 মেয়ে বিদেশে পাচার করতে হবে। এখন যদি এই দুটো মেয়েকে ছেড়ে দিই, তবে এই শেষ মুহূর্তে বাকি দুজন মেয়ে আমি কোথা থেকে এনে দেবো? ওদের আমি কোনো অবস্থাতেই ছেড়ে দিতে পারবো না রোহান। রোহানের চোখ দুটো মুহূর্তের মধ্যেই রক্তবর্ণ লাল হয়ে উঠল। ইচ্ছে করছিল হাতের কাছে থাকা রডটি দিয়ে লোকটাকে এখানে পিটিয়ে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতির শিকলে সে বদ্ধ নিরুপায়। সে রাগে তাদের দাঁত চেপে পিষে কটমট করে আওড়ালো, মেয়র সাহেব, আপনি যদি বয়সে আমার বাবার সমতুল্য না হতেন, তবে এতক্ষণে আপনাকে নিজের হাতে আমি এখানে জ্যান্ত কবর দিতাম। আপনি আমার নিজের প্রাণদের পাচার করার দুঃসাহস দেখাচ্ছেন। আপনার কলিজা কাঁপছে না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন যে রোহান তালুকদার চাইলে কী করতে পারে? তার সাথে উঁচু গলায় কথা বলার পরিণাম কী হতে পারে তা কি ফের মনে করিয়ে দিতে হবে? রোহান, তুমি আমার সাথে গলা চড়িয়ে কথা বলছো? মেয়র সাহেব বিকট চিৎকার দিয়ে উঠলেন, কিন্তু সেই চিৎকারে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ পড়ল না রোহান। সে বিষাক্ত ও তীব্র দৃষ্টি নিক্ষেপ করে ঠান্ডা গলায় বলল,
যে রোহান তালুকদারকে জেল থেকে মুক্তি করে বের করে এনেছিল, তাকে কিন্তু নিজের হাতে রোহান তালুকদার এই পৃথিবী থেকে চিরকালের জন্য অস্তিত্ব মুছে দিয়েছিল। মনে আছে তো সেটা? মেয়র সাহেব একলহমায় বুঝতে পারলেন রোহানের সাথে শক্তি বা কথার লড়াই এখন সে কোনোভাবে পেরে উঠবেন না। তিনি এক নজর নিষ্প্রিয় মুখে তাকিয়ে থাকা ময়ের দিকে তাকালেন, তারপর আবার চোখ নামিয়ে নিয়ে এক কুৎসিত পৈশাসিক বাঁকা হাসি হাসলেন। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে রুহানের কানের কাছে মুখ এনে দৃঢ় পায়ে এগিয়ে এসে রুহানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠলেন, রুহান, তুমি হয়তো নিজের আজও ভুলে যাচ্ছ যে এই মেয়র সাহেব আসলে কী কী জিনিস করতে পারে। এই নারী পাচারা কোটি কোটি টাকার বিজনেসে বাধা দেওয়ার অপরাধে একদিন আমার নিজের স্বঘোষিত ওয়াইফকে আমি নিজের হাতে খুন করেছিলাম, অথচ সেই নারীকে আমি অসম্ভব ভালোবাসতাম।